লোকজন বুক চাপড়াবে আর আমার বাড়িতে উৎসব হবে।
না 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 না, এরকম উৎসব আমি চাই না। আমি তোকে শেষ কথা বলে দিচ্ছি পিটু, গরিবদের এমন করে ঘাট আসে, গোলাপ নিয়ে ধান নিয়ে যাবে এত বড় আসপাদ্দা। এত এত নকুলের মা দেখি তাতে হাত দিতে ভেঙে না দিতে আমার দাঁত দিলাম। ওকে থামাও ঠাকুরপো, ওকে থামাও। তোমার দাদা কিন্তু জানো রাগলে পরে কোনো জ্ঞান থাকে না। আমাকে হেরস্ত করবেন। ঠাকুরপো, তুমি তো তোমার দাদাকে জানো, ওর কোনো কথায় তুমি আঘাত পাবে এ কথা উনি বুঝতে পারেনি। তুমি আপনার জন, ছোট ভাই। ছোট ভাই আপনার জন্য আমি এর মধ্যে নেই বোঝা। গুরু বংশী তো বাবার চালা মাথাকে ভাঙায় কি পাগলামি করছো? হ্যাঁ পাগলামি বলছেন? ছেলেটাকে গাছের সঙ্গে বেঁধে মারছে, ভেবেছেন দেখি দেশে কোনো মানুষ নেই? তোমার মতো গর্থবার দুটি নেই। তুই আপন বুঝতে পাগলেও বোঝে। আরে তোমার হিসে আছে, অমন হিসে আমার চাই না। জমিদারের কত পাওনা তাই বলুন। বাবুদের পাওনা বাবুরা জানে, ন্যাকামি করবেন না গাঙ্গুলি মশাই। আপনি জানেন না জমিদারের পাওনা কত? পাওনা মিথ্যে কথা বলছেন, লজ্জা করছে না? সালিয়ানা 3 টাকা 10 নয় ঠাকুর, দোষের মধ্যে এই বলেছি নগদ এখন নেই, পরে আসবেন। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলে মনে ভাঙতে লেগেছে। ওই এক দানা ধান যে এখান থেকে নেবে আর ও তো পিতাম্বরের লোক, যার লোকই হোক জুলুম করলে ছেড়ে পাবে না। না না আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি। তাহলে আর আমাদের এখানে থাকার আর দরকার কি? চলো চল। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। যদি অপমানিত হতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান। অপমানের বাকি কি রাখলে নীলু? বামুন হয়ে সবারই মাঝখানে বামুনকে মিথ্যেবাদী চোর এসব বললে, আর কি অপমান করবে? ঠিক আছে বাবা, যাচ্ছি। ঠিক আছে। আমি ভাবছিলাম জমিদারকে কি বলি। জমিদারকে কি বলবেন যে নীলু ধান নিতে দেয়নি? তাই বলবো বাবা, তাই। ঠাকুর আমার জন্য জমিদারের সঙ্গে। এই দেখো বোকারা ভয় পেয়ে গেছে। ভয় কি? হ্যাঁ বিরাজ, বিরাজবাবু, ও বিরাজবাবু, এত বেলা পর্যন্ত বাইরে হই হই করে বেড়াচ্ছ, বাড়ির লোকে কি কষ্ট সেটা তো বুঝবে। কষ্ট? তোমার আমার কষ্ট? বুঝি বিরাট, বুঝি। পুজোর সময় সব মেয়েরই মাদকের মতো বাবার বাড়ি যাওয়ার জন্য মনে কষ্ট হয়। তোমার বাবা মা তো অনেক ছোটবেলায় চরকে গেছেন, তোমার মনে কষ্টটা যে খুব বেশি সেটা বুঝি। তা তোমার মামা মামি তো তোমার অনেক খবর রাখেন, যাবে নাকি সেখানে? শোনো কথা, 9 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি, এক রাত্রির জন্য তোমাকে ছেড়ে কোথাও গিয়ে থেকেছি? যেদিন মরবো সেদিন আমাকে এ বাড়ি থেকে একা একা বিদে করতে। ওই রেগে গেলি খালি এক কথা। ও ও তাহলে বৌমা যাচ্ছেন তার বাপের বাড়িতে? আমি গেলে দিদির খুব অসুবিধা। না 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 কোনো অসুবিধা হবে না, প্রতিবারেই তো বিরাজ আমার। মোহিনী এবারের বউ, বাড়ির পুজো ফেলে এবারও কোথাও যাবে না। দিদি আমি দুধটা নিয়ে আসি। যা। তাহলে পিটুকে এই কথা বলে গিয়ে ছোট বৌমা এবারে যাচ্ছেন না, চলে গেল। পাগলের কাছে বলে দুটো খেতে হবে যে, সে খেয়াল আছে? বসো। বাবা এই এত এত কোথায়, এর একটা ভাত কম খেলে আমি আজ কুরুক্ষেত্র করবো। 3 দিন কি শরীর হচ্ছে দেখতে পাও? লোকে দেখতে পায়, তারা বলে নীলু ঠাকুর খেয়ে খেয়ে দিনের পর দিন মুটিয়ে যাচ্ছে। তাদের চোখে ছানি করেছে। খাও। বিরাট কিছু তুলে নাও, এই এত আমার মানুষও খেতে পারে? তুমি আমার মানুষ কোথায়, তুমি তো ঠাকুর, তুমি সব খেতে পারবে। খাও, যদি না খাও জোর করে খাইয়ে দেবো। আরে খাওয়া দাওয়া পার্শ্ব ঢুকেছে? আগে হ্যাঁ কথা এবার তো খেয়ে এলাম। তোর কথা নয় রে বেটা, আগে হ্যাঁ মাথা সুন্দর হয়ে গেছে। এবার তুই যা সুন্দরী। এই দেখো না ফুটির কাণ্ড, যেই বুঝেছি বৌদি কাজে ব্যস্ত, নজর রাখতে পারবি না, অমনি পাড়া বেড়াতে শুরু করে দিয়েছে। দুদিন পরে বিয়ে দিতে হবে আর উনি রোদে পুরে রং কালি করছেন। আজ খুব বকেছি, তারপর চেপে ধরে ঘুম পাড়িয়ে দিয়ে তোকে আসছি। মা মারা যাওয়ার সময় পুঁটিকে নিয়ে সত্যি ভাবনা হয়েছিল যে বাপ মামার বোনটিকে কে দেখবে। মা তখন বলেছিল কেন বিরাজ বউ তো সত্যি বিরাজ, মা থাকলে পুঁটির কাছে যত্ন করতে পারতো না। কি বলছো তুমি? গুরুজন স্বর্গে গেছেন, ওরা ভগবান, তার সঙ্গে আমার তুলনা করছো? এটা শুনলেও পাপ হয়। কিন্তু কথাটা সত্যি বিরাজ,
আবার এবার কিন্তু তুমি বকুনি খাবে। চোখ বুঝে একটু চুপ করে ঘুমো দেখি। অসম্ভব, আমার দ্বারা হবে না। তবে বিশ্রামটা হবে কি করে অমন বক বক করলে? চরণ তুমি একটু বক বক করো না, আমি শুনি। মানে রামায়ণটা একটু পড়ে শোনাও না। এই হচ্ছে এক চাকরি, রোজ রাত্রিবেলা বই পড়ে গল্প শোনাও, এখন আবার দুপুরবেলায় উপবাস। আমি পারবো না। গপ্প কথা কি করবি রাজ? হ্যাঁ, গপ্প কথা কি? রামায়ণ না আমার ধর্ম কথা। আমি তোমার স্বামী। ধর্মে আছে স্বামীর কথা একবারে বেদ বাক্য। স্বামী তোমার ইহকাল, তোমার পরকাল। সত্যি তো, তুমি আমার ইহকাল পরকাল, আমি তোমার অংশ ছাড়া কিছু না। কি করছো, কি করছো মিরাজ? আশীর্বাদ করলে না? কি আশীর্বাদ করবো? আশীর্বাদ করো যেন মরণকালে তোমার পায়ে মাথা রেখে মরতে পারি। তোমার জন্য আজকে আমার অপমানের অ্যাক্সেস হলো। মামুনের ছেলে হয়ে এটা প্রতিবেদন করো, বুঝলে, মামলা করো, তুমি খরচা করো। পিতাম্বর আমাদের অত কাঁচা ছেলে নয়। কাছারি গাছপালা বসে আরজিবিকে তোমার আমার কাজ করে যা পায় গুটি গুটি সব বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেয়। উপরস্থ কি করে না? করবো কেন বড়, করবো কেন? যা হোক ভগবানের দয়া দুটো 5 টাকার মুখ দেখছি, সেগুলি 5 বছর পেছনে লাগাবো। এদিকে দেখো জোর জমা, হ্যাঁ, 2টো আম বাগান, কলা বাগান, 7টা পুকুর, তারপরে 200 ওই সুপুরি নারকেল গাছ। আয় তো বড় কম না, সবই তো ওই ভূত ভোজন হচ্ছে। আর ওর আজ থেকে যদি আমি পেতুই না, তাহলে ফি বছর আমি একটা করে কোটা বাড়ি করতাম নাকি, বলো মুখে বসে? তা তো বটে, ভিন্ন হয়ে যাও। কি বলে ভিন্ন হয়ে যাও? সে বুকের পাতা পিতর নেই, দাদা বৌদি আদর করে ডাকলেই শেষ করে আমি তাদের সঙ্গে মিশে যাই। না না গোপাল ঠাকুর, পিতু এবার ছাড়ছে না। বলো না পিতু, এই তো পুজোর প্রাককালে ঝগড়া হলো, ও পুজোর মধ্যে থাকছে না। এবারে মুকুজ্জিকে সাক্ষী মেনে বিষয় সম্পত্তি নিয়ে ভিন্ন হয়ে যাও। বলে কি পিতুকে ভিন্ন হওয়ার একটু বুদ্ধি বাতলে দাও তুমি মুকুজ্জি। আমাকে সালিসি মানছো? হ্যাঁ। তুমি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? আমি মনে করেছিলাম যে গরুর দুধ দেওয়া হয়ে গেছে। আর কোনোদিন মনে করো না। এই কাপড়টা পরো, দুধটা খেয়ে না। ইস, হাতময় মাটি, বোকামি করে আবার কেঁদেছে। আমি ভেবেছিলাম বাছুরটা বুঝি ওর মার জন্য কাঁদছে। তাই বুঝি? তুই কাঁদছিলি কিসের জন্য? তোমার জন্য। তুমি আমাকে কতক্ষণ কাছে রাখোনি? এই তো ডেকেছি পুটি, 60 কাঁদিস না। আজ যে ষষ্ঠী, আজ যে তোর কল্যাণী আমার পুজো। চল। বাবার এতে জেতের কথা নেই জানি, আগে ভাউন্ডের সেবা হবো। আরে হলো তো বাবু, আমি বলতেছিলাম দাদা ঠাকুর। ও নীলু? হ্যাঁ ও নীলু, নারায়ণ ঠাকুর সারা এত জোরে ঢাক বাজাচ্ছে, আপনার গলা ওনার কাছে পৌঁছবে না। আরে গলা না পৌঁছবে, আমি নিচে গিয়ে পৌঁছবো। ও নীলু, ও নীলু ভাই, নীলু ভাই, বাবার পেটের কথা। ভালো নেই, পিঠুটা বুঝের মধ্যে থাকতেই চাইছে না। একা একা ভালো লাগে বলো? কান্তা কষ্টে মন ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, মুসলিম টেনে নে, দেখবি জগৎ সংসার দুঃখ কষ্ট কোথায় চলে যাবে। দেখি তোর মার প্রত্যাগী ভোলানাথ চির আনন্দময় বাবা। বাবার 2টি পেশা, সিদ্ধি আর গাঁজা। একটু সেবা কর। না ঠাকুরদা, হ্যাঁ এই দেখ, তোরে আমি তোর বাবার বাবা ঠাকুর দাদার বল। লোকে বলে কাকভূষণ ত্রিকালজ্ঞ নারায়ণ ঠাকুর। কথাটা শোন শালা,
তুই নিজে হচ্ছিস বাবা শিবের অংশ, ভোলানাথ। তার আনন্দে যদি থাকতে চাস আমার কথাটা শোন। উঠে গুরুজন বাক্য অশ্রদ্ধা করিস নি। আয় চলে আয়, চলে আয়, মতি পৌঁছে ধরে বসে আয়। কোথায় গেছে? ওসব ছাই পাশ দিচ্ছে। পুজোর দিন যদি ওসব খাও তাহলে তোমার বয়স হলো তবুও। বিরাজ, নারায়ণ ঠাকুরের দোষ কি? ভালো নেই তাই। আর আমি কি এইসব নতুন খাচ্ছি নাকি? সে শ্মশানে মশানে খাও শোকটাক ভুলতে কি শরীরের দুঃখ কষ্ট ভুলতে সে আলাদা কথা। তো বাড়ি কি শ্মশান হলো যে নুনের দিন গাঁজা খেয়ে বোম ভোলানাথ হয়ে বসে থাকবে? অনিলু, ও ভোলানাথ দাদা, আয় না রে শালা। ঠাকুরদা, দুর্গা মূর্তি এখন চামুন্ডা মূর্তি ধারণ করেছে। তোমার ভোলানাথের 7 দিনেই হাত ছাড়িয়ে যায়। নাতি আমার শিবের অংশ, বুঝলি মতি? প্রকৃত শিবের মতো সর্বক্ষণ মা কালীর পায়ের তলায় গড়াগড়ি দিচ্ছে। শালা 1 নম্বরের তৈল। তুই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? তুই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম? ওরে তার প্রেমেতে পাপি তাপি জগাই মাধাই তোরেছে। তার প্রেমেতে পাপি তাপি জগাই মাধাই তোরেছে। ওরে চরণ পাবো বলে মন ভরসা করি, লাগলো হরি লুটের বাহার লুটে নেরে তোরা। মন্ডা মিঠাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া, লাগলো হরি লুটের বাহার লুটে নেরে তোরা। এই তাহার মাঝে হাত বাড়ালো ব্রজের মাখন চোরা, লাগলো হরি লুটের বাহার লুটে নেরে তোরা। ওই লুটে নিল কচি কাঁচা ঠকে গেল বুড়া, লাগলো হরি লুটের বাহার লুটে নেরে তোরা। লাগলো হরি লুটের বাহার লুটে নেরে তোরা। বন্ডামি তাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া, বন্ডামি তাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া, লাগলো হরি লুটের বাহার লুটে নেরে তোরা। লাগলো হরি লুটের বাহার লুটে নেরে তোরা। ওরে ও সীমন্ত, দাদা ঠাকুরের থেকে আশীর্বাদ চেয়ে নে। প্রণাম করিস না, দেখছিস না সামনে স্বয়ং তুলসী নারায়ণ রয়েছে। যাও দাদা, সীমন্তকে আশীর্বাদ দাও। তোকে আমি ঠ্যাঙাবো। কাল দুপুরে নদীর ঘাটে দল বল নিয়ে খুব ডুবছিল না বেটা। দিনকাল ভাল না, তার দিকে জলচারি হচ্ছে। পাশের গায়ে মায়ের দয়া সব শেষ হয়ে গেল। বুড়ো কবরেজ পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে।
আর যাবো না ঠাকুর। ঠিক তো যাবি তো? দেখো একটা ভালো কথা মনে পড়ে গেল গো দাদা ঠাকুর, নকুল নাকি এখনো পত্তি করেনি। কেন আবার জ্বর এলো না? কি জানি নৌ কি সব বলতে চালো। ও হ্যাঁ বলতে চালো ঠাকুর না খেলে নাকি খাবে। বিশু হয়তো গিয়ে দেখি। চলো ঠাকুর, চলো চলো। তোমার হাতে পুজোটা ধরিয়ে দেবো বলে মানত করে সারাদিন উপোস করে মায়ের পয়ে বসে আছি। না, পুজোটা ধরো। এবার পেটে কিছু দাও, না হলে পেটটি পরে আবার জ্বর হবে। ঠিক বলেছেন দাদা ঠাকুর, ক্ষীরের জ্বালা পেট চুইচুই করছে। আসুন প্রসাদ করে দিই। হচ্ছে কি লোক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দাদা ঠাকুর সাদা শীতে ভালো মানুষ, সেই কারণে তোদের জন্য কি জান ক্ষমা দিতে হবে? গলায় অত বড় পৈতে গাছা ঝুলছে দেখতে পাচ্ছ না? বটে, ভুল হয়ে গেছে। ভুল হয় কেন? বলে ভুল হয় কেন? ওর কি দেশে বংশ? ওনার ঠাকুর দাদা দিনু ঠাকুর পায়ে হেঁটে শিখেতে গিয়ে মাথায় করে মহাপ্রভু পট এনেছিলেন। সেই পর তেনার সঙ্গে কথা কইতো। ওনার সঙ্গে একদিন ঘরে গিয়ে দেখে আসি। তেনার কত অগন্তি শিষ্য ছিল জানিস? আর সেই গুরু বংশের লোককে তোরা তোদের হাতে রান্না খাইয়ে জাত ধর্ম সব নিকেশ করে দিবি? বিশু বিশু তুই যেন একবারে থামো দেখি, অন্যায় কিছু বলেছি? তোমার এতগর শিষ্য, তোমার সমাজ, তোমার ভাই পরিজন, তারা যখন শুনবে তুমি এদের রান্না করা অন্ন গ্রহণ করেছো, তাদের মাথায় হবে না? তারা পতিত হবে কিনা? ঘাট হয়ে গেছে বাবা, ঘাট হয়ে গেছে। তোমায় মনে হয় গৌরাঙ্গর অংশ। সেও তো বামনের গলায় তুলসী মালা নিয়ে কত দম চাঁড়ালকে উদ্ধার করেছে। তাই বাবা, ঘাট হয়ে গেছে বাবা, ঘাট হয়ে গেছে। মুকুল, চল বাবা, আমরা মনে মনে উচ্চুক্য করে পেশাব করে নিই। তুমি ঠিকই বলেছো বিশু। না নকুলের মা, তুমি ঠিক। মহাপ্রভু স্মরণ নিলে জাত পাত ভেদ থাকে না। বিশু, এই থালাটা ধরতো, আমি তুলসীর মালাটা গলায় পরে নি। জাতের ভরণ করে আমি এদের কোনো কষ্ট দিতে পারবো না, না কখনোই না। হয়তো হয়তো নকুল, হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি আমি তোদের রান্না ভাত আজ খাবো। ধ্যান ভেঙে একটা কথা শোনো। ও বৈষ্ণব ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি সত্যি সাধু সন্ন্যাসী হলে নাকি পাগল হলে? এই যে তুমি সময় পেলে পটের সামনে বসে ধ্যান করতে শুরু করো আর বিড়ি করে ঠাকুরের সঙ্গে কথা বলো, এটা কি তোমার দোষী লোকের সাজে? না ঘর সংসার ফেলে বিবাগী সেজে সত্যিকারের বৈষ্ণব হয়ে পথে বেরোবার ঠান্ডা করছো? যা তা বলছো, এই পর যে আনলো, এই পর সত্যিকারের যার সঙ্গে কথা বলতো, সেই ঠাকুরদার কিনা সংসার ছিল না, সে মেটে বাড়ি ভেঙে কোটা বাড়ি তৈরি করলো। হ্যাঁ, আর আমি কিনা কোথাকারকে মুড়ি পোড়া গেজেল মুখ্যু গরিব গেরস্ত পেটুক লোভী, আমি গেলাম ঘর ছাড়তে। আসলে তোমার হচ্ছে এই তুলসীর মালাটা তো রাগ না? না না না, থাক থাক থাক। মালা পরলে তুমি সত্যিই সুন্দর দেখায়। ইচ্ছে ছিল এই মালাটা সর্বক্ষণ তোমার গলায় পরিয়ে রাখি, কিন্তু লোকের মুখের ভয় তা তো হবার উপায় নেই। ওটা থাক, ওটাই সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। মুসলমানের মতো দেখতে হবে, লোকেও তখন আমার বৈষ্ণব ঠাকুরকে লজ্জা দিতে পারবে না। তাই দিও, তাই দিলে তোমার যদি শান্তি হয় তাই দিও। ইচ্ছে হলে তোমার এই হাতটা আমার গলায় পরিয়ে দিতে পারো, আমার তো লজ্জা ফজ্জা নেই, আর আমি লোক ফুকো মানি না। বাবা বাবা, কি রাগ কি রাগ। হ্যাঁ বিরাজ, আমার খালি ইচ্ছে করে যে এই রাগটাকে বশ করে বৈষ্ণবের মতো করতে। সে তো খুব ভালো কথা, গোয়ার নামটা খুঁজবে। ভাবছি আজ থেকে আর মাছ মাংসটা ছোবো না। সে পরে দেখা যাবে। আর ভাবছি কি জানো, যে সবাইকে না খুব ভালোবাসবো। না, সবাইকে না, শুধু আমাকে। আরে তোকে তো ভালোবাসি। মরুন, ভালোবেসে গেলে তুই তো করি। এই দেখো ছোটবেলাকে রোগ বলে ফেলেছি। ছেলেবেলাতেই তো মা বারণ করেছিলেন যে বউকে তুই তো কারি করো না, বউয়ের গায়ে হাত তুলো না। হ্যাঁ ঠিক ঠিক, মায়ের কথা মানি, মানবো, কিন্তু মা তো ভালোবাসতে বলে যায়নি, তাহলে তোমাকে এরকম পাগলের মতো ভালোবাসতাম কেন? আমার সন্তানে লেখা ছিল বলে। পরশুদিনও রাজেশ্বরী তলার ঘোষালদের বাড়ি থেকে ভর্তি এসেছিল। কা করা গয়না, নগদ 1000 টাকা, আরো। আমি বলি না, তুই আরো 2 বছর ঘরে থাক। তুমি কি পণ নেবে নাকি? না,
আর তাছাড়া পুটিকে আমি গান বেশি নয় বিরাট। ঠিক আছে ঠিক আছে, শুধু করে আবার উঠো না জানো। আমি শুধু করে উঠি চাই রোজ। হ্যাঁ মাছটা খাও। না খাও খাও। সেই শুরু কি হাস আমার গা জ্বালা করে। মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায়। না না, শেষে কি হতে কি হয়ে যাবে, মাছ আমি তোমাকে ছাড়তে দেবো না। সব সব বাজে। মাথা খাও, উঠো না। কত চাঁদার হারালো যে সুধা, কত গান গেল ভাসি, কাঁদে কুকুরিয়া বাঁশি। যমুনার জল হলো যে উতল, শ্যামের বিরাহে কাঁপে বনতল। যমুনার জল হলো যে উতল, কাঁদে গোকুলিয়া বাঁশি। ব্রজেরও খেলা সাঙ্গ হলো, মথুরায় গেল শ্যাম, মথুরায় গেল শ্যাম। লীলা কিশোরী গোপিনী যত কাঁদে, কাঁদে জ্যোতি সেই নাম, মথুরায় গেল শ্যাম। লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজধূলি সাথে শুধু এই কয়। লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজধূলি সাথে শুধু এই কয়। তাহারে ডাকিলে নয়ন সলিলে, সে যে দেখা দেবে আসি, সে যে দেখা দেবে আসি। ঠাকুর, কি গো? আমার বাড়ি একবার যাবে না? এই তো কাল গেলাম, সাধ্য মতো ওষুধও দিয়ে এলাম। বিনোদা, তুমি বরং কবরেজ মশাই তো দেখেছেন, হ্যাঁ। তিনি বললেন ভয়ের কিছু নেই বিনোদ, হ্যাঁ। ও নীলুর ওষুধই চলবে। তুমি বরং নীলুকে একবার জিজ্ঞেস করে নাও যে আর ওষুধ দেবে। আমার ঠাকুরের ওষুধের গুণ কেমন দেখলে? আম তো বড় বাড়াবাড়ি করিস। বিনোদা, তুমি বরং এখন যাও, আমি কিছু ঘুরে পরে আসছি। হ্যাঁ, এই ঠাকুরে ঠিক আছে দেখি, কাঁচা তেঁতুল। হ্যাঁ, খা, খুব করে কাঁচা তেঁতুল খা, এই ধক ধক করে এক গ্লাস জল খা। না, এই ডাবগুলো নিয়ে যা, নিজে খাবি না, বুঝতে পেরেছিস? বাড়িতে যে ঢুকিয়ে তাকে দিয়ে দেবে। হ্যাঁ, যা। পরকে দেবে জানলে এতখানি পথকে আমি কাজে করে আনতাম। সুগার তোমরা কিরকম লোক আছো শুনছো? এই সারা গায়ের লোক এই পুকুর থেকে খাবার জল নিয়ে যায়, তোমরা এখানে এসব এই রুগীতে জামা কাপড় কাটো? আরে ওদের ভালো কথা বললে হবে? যাও যাও, এখান থেকে জল নিয়ে দূরে কোথাও গিয়ে ধো, তা না হলে গাঁকে গাছ উজাড় হয়ে যাবে। তোমাদের ভালোর জন্যই বলা, তা নাহলে আমার আর কি। মাথা বলছিলেন এই যে দিন রাত্রি সারা গায়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার একটা ভালো মন্দ কিছু হলে কে দেখবে? কথা বলতে আছে, দেখছি সেটা সত্যি কথা। লোকের বিপদ আপদ না দেখলে মানুষ ধরে পরিচয় দিবি কি করে? কে গোপাল কাকা? আগে ওই নারায়ণ ঠাকুরদার। ও, ওই নারায়ণ ঠাকুরের ছেলে? হ্যাঁ, যদি দয়া করে একবার যান। নারায়ণ ঠাকুর তো পুরো মানুষ। আরে বাপু, তাকে আমি বিকেলেই দেখে এসেছি। আপনি দেখে এসেছেন? হ্যাঁ, তার হচ্ছে পিত্ত বিকার জ্বর, তাকে আমি ওষুধ দিয়ে এসেছি। এতক্ষণ সে হয়তো আরাম করে ঘুমিচ্ছে।
আর তুমি কিনা বুড়ো গেঁজেলটার কথা শুনে রাত দুপুরে এসে আমাকেও ভোগাচ্ছ আর নিজেও। আপনি কিছু মনে করবেন না, আমি জানতাম না যে আপনি দেখে এসেছেন, আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম। না না, কষ্ট আর কিসে, আমাদের পেশাই হচ্ছে এই, তুমি তো নিমিত্ত মাত্র বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক দেখেছিস? তোর কাকার নাড়িটা ভালো করে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি, খুব ভালো আছে, জ্বর একদম নেই। ওই কোবরেজ মশার ওষুধটা খুব ভালো কাজ করেছে। এই শুধু শুধু আমাকে ডেকে পাঠাবেন। শুধু শুধু মানে? তোর মতো নারী জ্ঞান ওই অনন্ত কোবরেজের নেই। কি যে বলেন! ঠিকই বলি, আমার 3 কার গিয়ে 1 কালে ঠেকেছে। আমি কাউকে ভয় করি না যে তোষামত করব। তোর ওপর আমার অগাধ বিশ্বাস রে শালা। যখন গঙ্গা যাত্রা করব তখন আর আমি কাউকে চাই না, তুই আমার নাড়ি ধরে বসে থাকবি। বুঝলি রে শালা, তুই আমার কোবরেজ, তুই আমার পরপারের কান্ডারি, আমার পার করে দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এখন চলি ফিরে আয়, বস। তোরও দিনমান খাওয়া হয়নি, আমারও হয়নি। আয় একটু বাবার সেবা করে যা। ওদিকে বাড়িতে বসে আছে, আর আজ শরীরটা ভালো লাগছে না। এত রাত্রে বসে আছে আর আদিক্ষেতা করিস না। আর বস। আর শরীর জ্বর ব্যথা সব ভূত পালাবে বাবা, এ হচ্ছে ভূতনাথের পেশা। আর আমি বসছি ঠাকুরদা, কিন্তু আজ আর এসব মনে ছিল বিরাজ, কিন্তু চারিদিকে কিরকম অসুখ তা তো জানো না। তুমিও জানো না, জানলে খালি পেটে রাত দিন টোটো করে ঘুরে বেড়াতে। হ্যাঁ আমি 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 খেয়েছিলাম বিরাজ। হ্যাঁ, গোপাল ঠাকুরকে দেখতে যাবার ছুতো করে নারায়ণ ঠাকুর তার গাঁজার করতে টান মারছে। গাঁজা আমি খাইনি। চোখ লাল হয়ে রয়েছে, তোমার ইচ্ছে কথা। ঘরে আসি দেখো গে। কি মুশকিল, কিছু জানা, চোখ গুলো এরকম লাল হয়ে গেল কেন? বিরাজ বিশ্বাস করো, আমি বলছি গাঁজা খাইনি সারাদিন, ওসব তো দূরের কথা, 1 ফোঁটা জল পর্যন্ত মুখে দিয়ে তোমাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস করো। তোমার গা দিয়ে পুড়ে যাচ্ছে। কি যে করো তুমি, চলো ঘরে চলো। দিদি, ও দিদি, কিরিমুদিনি, তুমি আমাকে ডাকছিলে? মায়ের পুজো দিয়ে এসেছি। ভালো করেছো। ওকে পথ্যে দেবো, হেসেল মুসুর ডাল দিতে বলিস আর মাছ আনতে বলিস। মাছ পান 3 দিন সকলের খুব কষ্ট দেবে। যা যা যা। আরে কই গো, একটা কথা বললে সময়। আরে কি হলো কি? এই তো, এই নাও। দাদা দাদা দাদা, চাইলুম পান বাতাসা। মা শীতলার প্রসাদ। ওরে বাবা, কাল পর্যন্ত হলো? না না, বসন্ত হবে কেন? দাদার অসুখ করেছিল, আজ উনি পড়তে পেলেন। দিদির এই 3 দিন যে কি দুশ্চিন্তায় কেটেছিল। বৌদির সপ্তাহে মারামারি, বুঝেছো? গায়ে একটু তাপ লাগে, তার জন্য আমি বসন্ত। ব্যাস গোষ্ঠী শুদ্ধ 3 দিন ধরে মাছ আর পান বন্ধ করে দিয়ে মাসে বেলার পুজো। মেয়ে একটা মা গো, মা গো। কি করে বকছো তুমি? আবার তোমাদের শুরু করেন, ওটা বলবে পান নিয়ে শোনা বাইরে কি করতে সব করে যাও। দাদাগো, দাদাগো, তুমি একবার না দেখলে আমার জীবনের মাঝে না। দাদা ঠাকুর, গায়ে কি খুব বেরিয়েছে? সে আর কি বলবো দাদা ঠাকুর, মাঝে না একেবারে ঠেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, শোন তুই এখন যা, তুই যা, আমি পরে আসছি। শোন, ফিরে গিয়ে ওই শ্রীমন্তর মুখে ফোঁটা ফোঁটা জল দিবি, দেখি যেন গলা শুকিয়ে না। তুমি অফিসে এসো, তুমি ভয় ধরো না, সে মাঝে কি করি বল দেখিনি যদু। বিরাজবাবুকে বলে কোন রকমে এই চণ্ডী মণ্ডপে এসে বসেছে, এখন যদি আবার ওই মতির ওখানে যায় তাহলে তো। না 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 বাবু, আপনার যাওয়াটা ভালো হবে না বাবু। দাদা, ও দাদা, ডাকছি শুনতে পাচ্ছ না? কই রে, না তো। বৌদি বকাবকি করছে, সেই কখন চণ্ডী মণ্ডপে এসে বসেছো, তাই বলে এতক্ষণ? এরপর শরীর খারাপ করলে তোমাকে বাড়ি গিয়ে শুতে বলছে। যদিও এ হরিমতি আমার খুব লক্ষ্মী জানো, ভারী চালাক। আমার একটা কাজ করবি দিদি, আমার এই চাদরটা আর ছাতিটা চুপি চুপি নিয়ে আসতে পারবি? আমি পারবো না। বৌদি মেঝেতে শুয়ে দরজার দিকে মুখ করে কিসব জানি লিখছে।
তুই এত বিট্টু? না না বাবা, আমি পারবো না, পারবো। এত চিঠি কাকে লিখছো গো? মামা মামিকে। ওরাই তো খবরাখবর নেন। বাড়িতে এত বড় একটা অসুখ গেল, সব খবর দিয়ে আমার তো একটা চিঠি লেখা উচিত, কি বলো? যাও শুরু করো। সত্যি তোমার মতো এমন কর্তব্য পরায়ণ, এমন দয়া মায়া, এত স্নেহ মমতা। চুপ করে তো একটু লিখতে দাও। চুপ করবো কি, এটা কথা বলতে এসেছিল। কি কথা? একটু আগে মতি মোড়ল এসেছিল, বড্ড কান্নাকাটি করছিল। আমি না গেলে শ্রীমন্ত নাকি বাঁচবে না। একটু ঘুরে আসি। এই রোগা দেহ নিয়ে তুমি যাবে? কি করবো বিরাজ, আমি কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। কথা দিলে কেন? তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একা? ওতে কারোর কিছু বলবার নেই? তুমি যা ইচ্ছে তাই করতে পারো? না, আমাকে দেখলে তুমি। তার কান্না দেখলে, কিন্তু আমার কান্না দেখার লোক সংসারে আছে কি? পুরুষ মানুষ এমনি বটে। 3 দিন 3 রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালাম, ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল। বিরাজ, বিরাজ শোনো। না, আমি শুনবো না। শোনো বিরাজ, ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, আর এই রোগা দেহ নিয়ে উনি রুগী হাঁটতে চললেন। শোনো বিরাজ, আমার কথাটা শোনো। না, শুনবো না। আমি তোমাকে যেতে দেবো না, তা তুমি যত তর্কই করো না কেন। চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ, শোন, আমি শরবত নিয়ে আসছি। জানাই একটু মাইনাসে কিছু নেই তো, কাজ পায়নি। না, এই শরবতটা খেয়ে নাও। খেয়ে নে। হ্যাঁ, ভয় নেই মতি, ভয় নেই, তোমার ছেলে ভালো হয়ে যাবে। জানি, তোমার পায়ে ধুলো জিগালে পড়েছেন। ও সীমন্ত আমাদের ভয় নেই। মায়ের নয় চলে যাবে, তারা আছে কেমন? দিদি, কি রান্না হবে? কিছু ভালো লাগছে না, যা ইচ্ছে তাই কর। শোন না, ওর তো ফিরতে দেরি হবে, আর আজকাল তো রোজই দেরি হচ্ছে। কি নাকি কি গন্ডগোল না কি সব হয়েছে, তাই জন্য আজকে সব মিটে টিটে তারপর আসবে। হয়েছে ভালো, ঘরে কারোর মন নেই। দেখলেন তো, যা ভয় করেছিলাম তাই হলো। যদি সত্যি ভয় কি সব ঠিক হবে? কবে ঠিক হবে? আপনাকে যখনই বলি তখনই বলেন সময় হয়নি, হবে হবে হবে। বাবা, আমি বলছি এখন সময় হয়েছে। এদিকে এসো, কানে কানে দুটো মন্তর দিই। এই ভদ্রলোকের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ইনি বৈষয়িক কাজে আট ঘরায় এসেছিলেন, আমি খবর দিয়ে আনালাম। আচ্ছা, নমস্কার। নমস্কার। এর ছেলেটি FA পাস, ভারী সুপাত্র, আমার খুব পছন্দ। তোমার বোন পুঁতির সঙ্গে যদি বিয়ের ব্যবস্থা। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন ঠিক করে ফেলতে পারেন। কিন্তু আমরা কিরকম লোক, পাত্র হিসেবে আমার যতীন আপনার মনোমত হবে কি না? কবরেজ মশাই অভিজ্ঞ লোক, ওর চাইতেও কি এসব ব্যাপার আমি ভালো বুঝবো। তাহলে দেনা পাওনা বলে একটা ব্যাপার আছে তো। সে উনি যা বলবেন।
কিন্তু আপনি আবার সেসব পেরে উঠবেন কিনা? কেন আপনি এই কথা বলছেন কেন? আমার পুঁটি ভালো হবে আর আমি সেটা করবো না? আমাকে পারতেই হবে। কে এখন এখানে বলে আছিস? তোর তাঁবুতে যেতে বললাম না? আয় আয় শিগগির, বাবু এসে গেছে। শিগগির আয়, শিগগির আয়, শিগগির আয়। দেখেছি দেখেছি নায়েব মশাই, এবারে উঠুন। দে না বেটা, দে না। এই তাবুতেই থাকতে আগে সেই মতোই তো হুকুম দিয়েছিলাম। কি এটা রাখা ওরে? আগে বাঘের ভয় নেই তো? না, বাঘ নেই, তবে শেয়াল আছে। পাড়াঘাট তো। নজরের বহরটা দেখেছেন নায়েব বাবু? এত ছোট নজর, নজরই আসছে না। হ্যাঁ, বনিটাই খারাপ করে দিলে। আগে এরা সব গরিব প্রজা, কাল থেকে বর্তিষ্ণুরা সব আসবে। তাহলে কিছু প্রাপ্তি যোগ আছে বলছেন? আগে রাজা বাবু, নায়েব মশাই আমার আগের মালিকদের আমলে ঘাসের 2 বিঘে জমি পর্চা দিয়েছিলেন, তখন নাম জারি করানো হয়নি। এই নজর বলুন, সেলামি বলুন, এর বেশি আর শান্তি নেই। দাসী বাঁধিগিরি করে চলে। কোন বাড়িতে কাজ করো? ঠাকুর বাড়ি। কোন তরফ? বড়। তার তো শুনেছি হাড়ির হাল, জোত জায়গা বেচছে, তবু ঝিদাসি কেন? মাইনে দেয় না অন্য কোনো ফিকির আছে তোমার? মাইনে আছে বই কি বাবু, কম। কম? তাহলে চলে কি করে? ভালো বলো। আচ্ছা, কি ওর নায়েব মশাই যখন আগেই তোমায় পর্চা লিখে দিয়েছেন, তখন ও 2 বিঘে জমি তুমিই পাবে। দাঁড়াও দাঁড়াও, যাবার আগে বলে যাও এখন চালায় কে? সত্যি তো। কে আর চালায় বাবু, বয়স হয়েছে, এই দুঃখ কষ্টের ধান্দা করেই চলে। তা তো বটেই, বয়স তো হয়েছে, তবে এত দুঃখ কষ্টের মধ্যে কোন বুড়ো মিনসে তোমায় চন্দ্রহার দিয়ে সাজালো, তার নামটা বলে গেলেও পারতে। সবই বুঝবো হে, ভবিষ্যতে আমাকে দোষারোপ করো না। বন্ধক দিতে দিতে তোমার ভাবনা বন্ধক পড়ে যাবে। তাও তাতে আমার দুঃখ নেই।
বুঝলে মহাজন, আমার হরিমতির বর যতীন গো, যতীন এবারে ওই মেডিকেল স্কুলে ফাইনাল পরীক্ষা দেবে। তাই ভাবছিলাম যে এই কটা মাস যদি কোনো রকমের টাকাটা যোগান দিতে পারি, তাহলে কুটুম বাড়িতে আমার মুখটাও থাকে, ছেলেটাও ডাক্তার হয়, আর এবারে পুজোয় আমার হরিমতিও আসতে পারে। তুমি ওই শ্বশুরটা যে এত অর্থপিশাচ তখন বুঝতে পারেনি। এই দেখো না, এই গত 2 বছর খরা জন্মার জন্য তত্ত্ব করতে পারেনি বলে আমার পুটিকে পাঠায়নি। দেখ দেখ, আমি যে যতীনের পড়ার টাকাটা দিতে পারছি, এটাই আমার শান্তি। তো আমার যে অশান্তি, টাকার পর টাকা নিচ্ছ, এদিকে সুদও দিচ্ছ না, আসলে দিচ্ছ। পাবে পাবে, দেখলে না এই গত 2 বছর কিরকম। তোমাকে আমি সাফ কথা বলে দিচ্ছি, সামনের মাসের মধ্যে তুমি যদি আমার টাকা ফেরত না দাও, তাহলে আমি তোমার আদালত দেখাবো। একটা ভালো বুদ্ধি দিয়ে শোনো, জমির উপর ভরসা না রেখে শিষ্য জয়মানদের বাড়িতে যাও, পুজো পার্বণে কিছু প্রণামে টনামে নিয়ে এসো। আপনি কিন্তু বেরো দেখি। তা বটে, কিন্তু বউটাকে একলা ফেলে। আরে দূর দূর তাকে তার মামা বাড়ি পাঠিয়ে দাও। চেষ্টা করেছিলাম দুবারই ছুতনাটা করে গরু গাড়ি ফিরিয়ে দিবে। কিন্তু জানো বিরাজকে, ও আমাকে ছেড়ে এক পাও কোথাও নড়বে। তবে স্বামী স্ত্রীতে বড়দের উপর নির্ভর করে ধার করে ভগ্নিপতি বাবাকে টাকা পাঠাও, আর আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবো কবে বৃষ্টি হবে। আয় টায় না করে ধার করে করে সংসার চালাও। না না না, সংসার খরচের থেকে দিনা, ওসব বিরাজ সামলায়। হ্যাঁ, কি পাগল মতো যা বলছো? সে মেয়ে ছেলে টাকা পাবে কোথেকে? তা তো জানি না, তবে সত্যি বলছি। দেখো, ওসব আমার জানার দরকার নেই, তোমার কথা দরকার বলো। চারদিকটা একবার ভালো করে দেখে নি, কেউ দেখতে পেলে 5 কান করবে যে বিরাজ বউ চাড়ার মেয়েদের মতন মাটির ছাদ তৈরি করছে। এতে যে ওর অসম্মান। সে তো সত্যি, কি দুঃখের জ্বালায় যে তুমি এ কাজ করছো তা তো কেউ বুঝবে না। তবে এও বলি মা, তোমার হাতের ছাদের কাজ এত ভালো যে রাতে এ কাজ লুকিয়ে না করে যদি দিন ভোর এ কাজ করতে পারতে, তাহলে দিনে 1.5 টাকা 2 টাকা রোজগার তোমার ছাড়াই কে। চুপ চুপ, সুন্দরী এদিকে আসছে। ঘরের পাট শেষ হলো, যাই এবার বাসন কটা ধুয়ে নিয়ে আসি। ঘরে তো চাল বাড়ন তো দেখছি, আজ বোধহয় বাঁচতে টাচতে হবে না, কি বলো বৌদি? হ্যাঁ, ওসব কাল সকালে হবে। তুলসী যাচ্ছে মগরারগঞ্জে, ও চাল নিয়ে আসবে। মা গো, অতগুলো গোলা আজ তোমার ঘরে চাল বাড়ন তো? সে কি আজ থেকে রে তুলসী? কি করে যে দিন চলছে তা একমাত্র অন্তর্যামী জানে। মিলে তোদের আয় ভাগ বসাই। যাক, 10 জোড়া ছাঁচ কত পাবো রে? 16 আনা তো বটেই। তাহলে 10 আনার চাল, 4 আনার ঘি আর 2 আনার আনাজ নিয়ে আসিস। এবেলা ভাত ছাড়া পাতে দেবার মতো কিছু নেই। তবে আর দেরি করো না, ছাঁচগুলো আনো, এখানেই আছে। আসলে বিবি সাহেবের পাড়াটা ভালো লাগছে না, বুঝতে পারছেন, তাই অসুখের ছুটো রাখি। তবে আজ সকালে যেই বলেছি কলকাতা পাঠিয়ে দেবো, উনি অসুখ ভালো হয়ে গেছে। তাহলে মানে আপনাকে তো চলে যেতে হবে, আমি যাবার ব্যবস্থা করি। আমার তো যাওয়ার উপায় নেই, আমি হচ্ছি সারা রামচন্দ্র, বুঝতে পারছেন, পিতৃ আদেশে বনবাস, আমাকে এখানেই থাকতে হবে। তবে বিবি সাহেবা হচ্ছে, বুঝতে পারছেন, শহরে পাখি তো, উনি কেন ম্যালেরিয়া ভুগতে এখানে থাকতে যাবেন বলুন? হ্যাঁ, তা তো বটেই হুজুর, কিন্তু হুজুর আপনার তো তাহলে বড্ড কষ্ট হবে। কেন, গায়ে কি পাখি নেই? আছে হুজুর, কিন্তু তারা সব খাঁচার পাখি। গাবলি মশাই, আগে আমি শিকারী লোক, বুনোই হোক আর খাঁচারই হোক, আপনি আপনি একবার শুধু আমাকে দেখিয়ে দেবেন, তারপর দিন রাত বন্ধু নিয়ে ঘুরতে আর গোলাগুলির আওয়াজ। আমরা নিরীহ মানুষ আটকে উঠে মরি। ইস, কতগুলো ভাঙলার কি ক্ষতি হলো তোমার কে জানে। সবই আমার কপাল দোষ। আমার কপাল দোষ না হলে মাটির ছাঁচি বা করবো কেন? আর এমন উৎকর্ষণীর উৎপাত, এটা ভাঙবেই বা কেন? তুই আর দেরি করিস না রে, এগুলো সব নিয়ে যা। যদি কিছু আস্ত থাকে তো বেচিস। আর আজ রাত্রে আমি যেমন করি হোক আবার ছাঁচ করবো, কাল সকালে সে নিয়ে যাস।
আওয়াজ হলো তাই। জমিদার রাজেন বাবু পাখি শিকার করেছে? তা করে করুক, তবে আওয়াজটা দিনের দিন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। তাহলে বাবাজি ওই নীলাম্বরের বিরুদ্ধে উচ্ছেদের মামলাটা দায়ের করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, কথা কিন্তু আছে, মনে আছে তো? ভদ্রাসন ক্রোপ করলে বাড়িটা আমাকে দেবেন। দেব দেব, কিন্তু মামলার খরচটা যে তুমি দেবে। হ্যাঁ, সে তো ঠিকই আছে। তো টাকাটা কবে আমরা দিতে হবে? সেই জন্য তো এলু, আজকেই চাই, এখনই। এখনই? আবার কি হবে বাবাজি? বলছি মশাই, হ্যাঁ, একটা কথা কিন্তু আপনাকে দিতেই হবে। বলো বলো। দেখবেন এটা যেন 5 কান না হয়। ছি 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 ছি, ভাইয়ের সম্পত্তি ভাই বেনামে রাখবে, এটাকে প্রকাশ করার কথা বাবা। হ্যাঁ, টাকাটা দাও। দিদি, ও দিদি, কি একবারটি এদিকে এসো, আমি মোহিনী। কিরে মোহিনী, এত রাত্রে ডাকছিস কেন? বর ঠাকুর এখনো বাড়িতে ফেরেননি। না, বর ঠাকুরের নামে না নালিশ হবে, সমন বেরোবে। ওরা সব রাত থেকে পরামর্শ করছে। দিদি, দিদি কি হবে দিদি? নালিশ, সমন? ও, ভুলু মুখুজ্জি টাকা পাবে তাই হয়তো নালিশ করেছে। ভয় কি? কিসের ভয় আর কিসে নয় অত আমি বুঝি না। কোনদিন তো তোমার সঙ্গে আমি বেশি কথা বলিনি, তার যোগ্য আমি নই। আজ কেন জানি না আমার মনে হচ্ছে তোমাদের বিপদ হবে। দিদি, ছোট বোনের একটা কথা রাখবে তুমি? কেন রাখবো না বোন? এই হারটা তুমি নাও, এটা বিক্রি করে হোক, বাধা দিয়ে হোক, মুখুজ্জি সব টাকা তুমি শোধ করে দাও। না না, তা হয় না। কেন হয় না দিদি? এই হারটা মা আমাকে মরবার সময় দিয়ে গেছেন, কেউ কখনো দেখেনি, কেউ জানেও না। দিদি, দিদি তোমার পায়ে পড়ে তুমি এটা নাও। শুনছো তো, স্বামীর কথা শোনাই তোর ধর্ম, তার বিরুদ্ধে যেতে আমি তোকে মানা করছি। তবে তোর আজকের এই কথা মরণকাল পর্যন্ত মনে থাকবে। ধর্মকর্ম আমারও আছে দিদি, মরণকালে আমি কি জবাব দেব? আমি সবাইকে এতদিন চিনেছিলাম, শুধু তোমাকেই এতদিন চিনতে পারিনি ছোট বোন। তবে মরণকালে তোমাকে কোনো জবাব দিতে হবে না, অন্তর্যামী ভগবান। সুন্দরী, 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 ও কি আমার ডাকছিলে? হ্যাঁ, ঘাটের ধারে কি একটা লোক ঝোপের পাশে দাঁড়িয়ে আছে, মানা করে থেকে বলবি যেন আমাদের বাগানে কোনোদিন না ঢুকে। কে রে হাড় হাওয়াতে মুখ পোড়া মিনসে দাঁড়া, দেখাচ্ছি মজা। পোড়া মিনসে? ও মা, বাবু আপনি? ওটা তোমার মনে পড়ে? হ্যাঁ বাবু। আজ রাত্রে একবার কাজে আসবে। পাকা বাড়ি করে দেবে, গা ভরে গয়না করে দেবে, নীলু ঠাকুরের দুবেলা অন্ন বস্ত্র করে দেবে। এইসব কথা তোর সঙ্গে হলো? হ্যাঁ বৌদি, আর সবক্ষণ তোমার কথা। তোর আঁচলে কথা নোট কোথা থেকে আসে এখন আমি সব বুঝতে পারছি। না, বেরিয়ে যা, তোকে আজ আমি জবাব দিলাম। তোর ছোঁয়া জল পায়ে ঢালতে আমার ঘেন্না করে, ওই জল ছুলে ওর অকল্যাণ হবে। এই হাতে তুই টাকা নিয়েছিস? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। সুন্দরী,
এই সুন্দরী, সুন্দরী, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। বেশ করেছো, কিন্তু গেল কোথায় সে? বলছি না তাড়িয়ে দিয়েছি। কি হলো, না খেয়ে চললে কোথায়? পারে কি জন্যে? কেন নজরে পড়েনি তোমার? খিড়কির ঘাটের সামনে সারাক্ষণ মাথা পেতে বসে থাকলে মেয়ে ছেলেরা ঘাটে যায় কি করে? এতে তোমাদের অসুবিধা হচ্ছে না? নদী তো আমাদের একলার নয়। কিন্তু ঘাট তো আমার, আমি যাচ্ছি বলতে শোনে ভালো, আর তা নাহলে ওই সমস্ত মাথা হাতে আমি টান দিয়ে রেখে। শোনো, কি বলো? সে জমিদার, বড় লোক। বড় লোক বলি সব সইতে হবে? যাদের দুবেলা খাবার সংস্থান নেই। দিন রাত্রির খাবার খোটা দেওয়া কেন বলো দেখিনি? বলি কোন দিন তোমার দুবেলা ভাত জোটেনি? কি করে যে দুবেলা ভাত জুটছে সে শুধু জানি আমি। শোনো, এই নিয়ে যদি জমিদারের সঙ্গে তুমি ঝগড়া করতে যাও তা আমি বিষ খেয়ে মরবো। দাদা, এই যে, আচ্ছা বলতো এটা অন্যায় নয়? কিসের? আমি রোজ রোজ পোস্ট অফিসে গিয়ে ফিরে আসছি, এই পুটির শ্বশুরের উচিত নয় আমার চিঠির উত্তর দেওয়া? এই কথা? কথা এই বটে, আমি মুখুসুখ লোক বলে আমাকে অগ্রাহ্য করছে, কিন্তু জানে না তো পুটির আর এক ভাই উকিল হাকিমের সঙ্গে দিন রাত ওঠা বসা করে। একটা চিঠি লিখতো, বেশ শক্ত দেখে একটা আইন দেখিয়ে দিবি, আর এও লিখে দিবি যে শিব ঠাকুর। হা হা, তার মনটা বোঝো দিদি। বোনকে দেখার জন্য তার মনের মধ্যে। পুরুষ মানুষ তো ভেবেছে বোনকে দিচ্ছে বলে তুমি যদি ভুল বুঝে রাগ করো। দিদিকে আমার অসাধ, কিন্তু মানো আমি করেছিলাম মোহিনী। আমি জানতাম এমন গরিবানা তত্ত্ব পাঠালে তারা অপমান করবে। তাই যখন চেয়েছি অপমানিত হয় তখন আমার রাগ হয়। রাগ করি আমি ওরই জন্য, ওরই জন্য আমার যত দুঃখ। তুমি কি পাগল হয়ে গেলে যে পুজোর কদিন এই ফাঁকা মণ্ডপে বসে দিন রাত চোখের জল ফেলছ? মা এলো না বিরাজ? সে তো ভালোই হয়েছে, তোমার দুঃখের সংসারে কি দিয়ে মায়ের পূজা করতে। হ্যাঁ, অভাবী ছেলের কাছে মা আসে না, আর তাই বোধহয় অভাবী দাদার কাছে ওরাও আমার পুটুকে পাঠালো। সে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। কি দরকার এই দুঃখের মধ্যে হতে টেনে আনা? আমার আমার ঘর মন্ডপ খালি, আমার ভোজনও নেই, পুজো নেই, বিদায় বিসর্জন নেই। ভালোই হয়েছে রে, বল বল, ভালোই হয়েছে না? বল না বিরাট। এই তো ভোর হয়ে এলো, কাক ডাকার আগে ঘরে গিয়ে ঢুকবো। কি বলো দিদি? হ্যাঁ, তুমিও হলো, কাক পক্ষেও টের ছিল না। ছোট দিদি, দাঁড়াস নে ছোট, চলে আয়। ভয় কি?
ভদ্র সন্তান, জমিদার, এই কি প্রবৃত্তি আপনার? প্রবৃত্তি? আমি তো শুধু দাঁড়িয়ে আছি। এই জায়গাটা আমার। তাও জানি। জানেন যদি তো এখানে এসেছেন কেন? লজ্জা করেন আপনার? লজ্জা থাকলে কি দিনরাত ঘাটে বসে কাটিয়ে দিতে পারতাম? লজ্জা আমার নেই। আপনি যে কত বড় ইতর তা ওই ঘাটের ওই মাচার প্রত্যেক কাঠের টুকরোটা পর্যন্ত জানেন। আমিও জানি। বোধহয় আপনার মা বোন নেই। অনেকদিন আগে আমার ঝিকে দিয়ে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাতেও দেখছি আপনার অপমান হয়নি। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকে মান অপমান সব ভুলে গেছি। সাবধান, আমার স্বামীকে আপনি চেনেন না, চিনলে কখনো এমুখ হতেন না। আপনাকে আমি শেষবার সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এখানে এভাবে এলে আপনার কপালে অশেষ দুর্গতি ঘটবে। বউটা কার সঙ্গে কথা হয়েছিল? তুমি দেবো না? এত বড় আপত্তি মেয়ে মানুষের 1000 বার করে বারণ করেছি, 1000 বার করে বারণ করেছি যে কাটে যাবি না, কাটে যাবি না। কেন গিয়েছিস? রূপ দেখাতে গিয়েছিস? হ্যাঁ, রূপ দেখাতে গিয়েছিস? ফলানে মেয়ে মানুষ করাটা কাটে গিয়েছিল, কসপুষ্টের রূপ দেখে প্রহার করতে মুখে চামড়া ছিল তোমার, কথা বলে? হ্যাঁ, মুখে চামড়া ছিল তোমার, বেগুসে বদমাই নকশা। 1000 বার করে বারণ করেছি। বেগুসে কথা কই? বৌমা যাও, তোমার দিদি কাটে যাও। বৌমার সামনে তোর অপমান করবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস যে আমি যতদিন এই বাড়িতে আছি সব চলবে না। ওই যে হাত দিয়ে সত্যি সাথে বউকে ঠেঙাবি সে হাত ধরে আমি ভেঙে দেবো। কিন্তু কেন মেরেছি না তুমি জানো? জানতে চাই না। তাতেই পরকে শাসন করবার আগে ঘরকে শাসন করো আগে। কি বললি? হ্যাঁ, ঠিকই বলেছি। জমিদার রাজে বউ যে নাম করা লম্পট, সেটা বিশ্বসূত্র লোক জানে। তার সঙ্গে আজ বউটা 8 ঘন্টা ধরে গল্প করে। তাই যদি হয় তাহলে কি করে জানলি যে কথা কইবার দরকার ছিল না? তা তো জানি না দাদা, তবে এখন বুঝতে পারছি যে ছোট বউকে মারা আমার উচিত হয়নি। কেন? ছোট বউর জন্য তার ঘাট তৈরি হয়নি, আর জমিদার বাবু ছোট বউর জন্য। দাদা মারবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস তুই তো, যে আজ গুরুজন সম্বন্ধে যে কথা বললি ভগবান তোকে ক্ষমা করবে না। অত ভাগার হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়ি তোমাকে যেতেই হবে, জিনিসপত্র সমস্ত গুছিয়ে রাখবে। দেখো, কদিন ধরে দিদির শরীরটা ভালো যাচ্ছে না, রোজই তো দিদির জ্বর হচ্ছে, আর তাছাড়া আমার জন্যই তো দিদির এই লাঞ্ছনা। আমাদের যাওয়াটা ঠিক হবে না। আর আমার লাঞ্ছনাটার কথা তোমার চোখে পড়ে না? আমি আমার স্ত্রীকে শাসন করতে পারবো না? না রমনা, তুমি ছাড়ো। আমি আজ গরুর গাড়ি ঠিক করে আসবো, কাল সকালে আমরা রওনা হবো। তারপর বলে মুখে চিঠি দেবে, একটা নিষ্পত্তি হবে, তারপরে এই বাড়িতে আসবো। মনে রেখো। আবার এসেছিস কেন? কাল সকালে বাপের বাড়ি চলে যাচ্ছি, কদিন থাকবো, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। তুমি ওকে ক্ষমা করে দিদি। যে তোকে নিত্যি অপমান করে, মারে, তার হয়ে তুই ক্ষমা চাইতে এসেছিস? তুই লজ্জা করে না? দিদি, দিদি তুমি ওকে মাফ করো। তুমি ওকে মাফ না করলে ওকে যে কেউ রক্ষা করতে পারবে না। দিদি বলছিস ছোট, আমি মাফ করেছি। ও তো শুনতে বাকি দিতে দে। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে। আমি জানি দিদি, তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা না করে পারো না। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে। আমি জানি দিদি, তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা না করে পারো না।
যে পালিয়ে বেড়ায় তাকে আমি কাছে রাখি না। স্বার্থপর কথা তাহলে তুমি বিশ্বাস করেছো? তাহলে এই হতভাগাটার মতন আমাকেও শাসন করলি না কেন? কাছে আয়, ছেলেবেলার মতো কানটা আর একবার মলে দিই। কিন্তু তাকে কি বলেছিলাম জানো? আসতে বারণ করে দিয়েছো, তবে কথাটা আমাকে দিয়ে বলালেই পারতে। তোমাকে দিয়ে? তুমি নিষেধ করেছিলে বলে এতদিন আমি তাকে কোনো কথা বলিনি। গত 2 দিন ধরে আমি তাকে ঘাটে ঘাটে খুঁজে বেড়াচ্ছি। কেন? তার টুটিটা ছিঁড়ে দেবো বলে। না না, এই নিয়ে তাকে একটি কথাও বলতে পারবে না। কেন? আমি স্বামী, আমার কি একটা কর্তব্য নেই যে? স্বামীর অন্য কর্তব্য আগে করো। কি কর্তব্য করি না? সংসারে আয় করো না। কি বললি তুই? আজ টাকাটাই তোর কাছে বড় কথা? হ্যাঁ, টাকাটাই বড় কথা। ফাইনালুকে দিয়েছে এমন অপমান করতে সাহস পায়। নিয়ে আসবো, তোকে আমি টাকায় ভরিয়ে দেবো। তারপর দেখছি যারা আমার অভাবের সুযোগ দিয়ে আমাকে অপমান করতে সাহস পায়, আমি কাউকে রেহাই দেবো না, কথা জেনে রাখিস। আমি ঠিকই বুঝেছি, আমি নিজের অবস্থাটা বুঝে তবে যাচ্ছি। দিও না, ফিরে এসো। আমার শরীর ভালো নেই, আমার কিন্তু জ্বর। দিদি উনি যে চলে গেলেন, আমার কথা উনি যে না খেয়ে গেলেন, আমি তার কি করবো? তুমি তো খেতে ডাকলে না, মাথার দিব্যি দিলে না, এমন তো তুমি কখনই করো না দিদি। দেখবি কেন এমন করলাম? সামনে ধরে খেতে দিতে কোন মেয়ে মানুষের প্রাণে হয়? যে স্বামীকে দুবেলা দুটি পেট ভরে খেতে দিতে পারে না, সেই স্বামীকে নিজের মান অপমান নিয়ে শত্রুর মুখে এগিয়ে দিতে সাধ হয়? না খেয়েছে, ভালো করেছে। শিষ্য বাড়িতে খাবার অভাব নেই, রাগ করে যে না খেয়ে চলে গেছে, ভালোই হয়েছে। আমার লজ্জা দিয়েছে। দিদি দিদি তুমি কি দুঃখে কষ্টে পাগল হলে ভালো হতো। আর আমি সইতে পারছি না, যে মরাও ভালো। দিদি দিদি তোমাকে আমি এমনি করে একা দুঃখ সইতে দেবো না। আমি ফিরে এসে আমার দুঃখের কপাল আমাকে জড়িয়ে তুই চলিস নি, বরং আমি বলে তুই ফাইন করিয়ে দিস। আর পারস তো ওকে দুটি পেট ভরে খেতে দিস। উনি তো পেট ভরে খেতে দিতে পারিনি, এই দুঃখ আমি আর চোখে দেখতে পাচ্ছি না। আরে মোহিনী, মোহিনী কোথায় গিয়েছিলে? যাইনি, যাচ্ছিলাম। অনুমতি আনতে যাচ্ছিলে? তাহলে বেড়াটা দেওয়া হয়েছে কেন? ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো অনুমতি নেবার দরকার। চলো। এখন দিদির না খুব জ্বর এসেছে, মুখে জল দেবারও কেউ নেই। বাজে কথা, বাজে কথা। এত যদি বিষয় বুদ্ধি থাকতো তাহলে আজ এই অবস্থায় এসে পৌঁছাতাম না। দেখো কোথায় মরা পড়া হয়ে গেছে কিংবা কীর্তন গাইছেন, ওদের গাঁজা খাচ্ছে। যার দায় তারই যদি হুঁশ না থাকে আমরা কি করবো? আমাদের কি দায়? চল চল তাতে চল। কত দেরি রে, তোর বড় কষ্ট। দুদিন দুরাত ঘুম নেই, খাওয়া নেই। মতি, হ্যাঁ এই যে দা ঠাকুর ধরো, একটু চাঙ্গা হয় না, নইলে শরীর বইবে না। যখন শিষ্যবাড়ি যাওয়া হলো নি না, না স্যার। হ্যাঁ, গোমট করছে, ঝড় উঠবে নিশ্চয়। বেশ, তাহলে ওই কথাই রইল। বাবা মরে গেলে মুখাগ্নি করি
তোমার সঙ্গে আমি সদরে ছুটি। আর গাঙ্গুলি মোড়ে তো এদিকে জমিদারের ব্যাপারটাই দেখছেন। না হে ভাই না, আমার ভরসা করো না, আমার চাকরি গেছে। কেন হঠাৎ? হঠাৎ তো হঠাৎই হয় ভাই। আসলে ব্যাপার কি জানো, আমাদের জমিদার বাবু আর এই নষ্ট মেয়ে ছেলেতে মন ভরছে না, এখন গেরস্ত খুঁজছেন। কথাগুলো এখন থাক। কেন থাকবে কেন ভাই? হ্যাঁ, আর ভয়টা আর কাকে বলো, বুঝলে গোপাল ঠাকুর? আমাদের জমিদার রাজেন বাবু নীলুর বউ বিরাজের সঙ্গে ওঠে বেলা সকাল সন্ধ্যে ঘাটের ধারে মিষ্টি কথায় চিড়ে যাচ্ছেন। প্রেম হচ্ছে গো, প্রেম। তবে কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, খালি টং 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 টাকার খেলা। নীলু বোঝে না? বুঝি 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 হচ্ছে কি বলে অভাব বুঝছো ভাইয়া, অভাব। বুঝি জানি, এই যে নীলু বলছিল পাচ্ছে কোথায় বল জায়গায় রোজ নোংরা কথায় গঙ্গা ছেড়ে আলোচনা না করে। ভালো। এই দেখো ঝড় উঠবে গো, চলো 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 চিনচিন আপনি কি? চলো চলো। আজ ভোর রাত্রে আমার নৌকো এখান থেকে ছাড়বে। আহা, ভালোই ভালোই ঘরে পৌঁছে যান রাজাবাবু। ওই আর কি বলি। আর কি বলতে হবে? শেষবারের মতন বিরাজবাবুকে বুঝিয়ে বলতে হবে, আচ্ছা, তাকে রাজি করাতে হবে। আর এটা তুমি পারবে। কিন্তু হুট করতে তা কি করে সম্ভব রাজাবাবু? তা আমি জানি না, তাকে আমার নৌকো চাই। আচ্ছা, একা গেলে চলবে না। এখন থেকে ভোর রাত পর্যন্ত তোমার সঙ্গে আমার দুজন সেবাই থাকবে। তুমি সেখানে যাও কি না যাও সবকিছু তারা নজর রাখবে। যদি কাজ হাসিল করতে পারো তাহলে বকশিস, আর না পারলে আমার। কার গতি করলেন বিশু? ওই যে গোপাল ঠাকুরের বাবা আপনাদের নারায়ণ ঠাকুরদা গঙ্গা যাত্রা হয়ে গেল, আপনি স্বর্গে গেলেন। তেরাটি দাদা ঠাকুর তো সর্বক্ষণ তার পাশে থাকতে হবে। তবে উনি শিষ্য বাড়ি জানি? আর গেল কাকে বলে মা ঠাকুর, উনি তো যাচ্ছিলেন, আমি তোমার থেকে ডেকে নিয়ে গেল। সেই থেকে তেরাটি খায় উপোস। উপোস? হ্যাঁ উপোস, এখন পিত্তি জ্বর না হলে বাঁচি। মোহিনী, মোহিনী, কি হলো? দে। আমাদের কপালই না, কারখানা বন্ধ, তাই তাদের থাকলের গরজ নেই। আমার সব ছাত আমার ঘরে পড়ে আছে, কিন্তু এই চাল তোমাকে দেবো কি করে? আর কত বাড়ার তাড়াতাড়ি চাকরি ফুটিয়ে দিতে হবে। 3 দিন উপোস করে দিচ্ছি বটে, কিন্তু এই চাল তো আমার খেতে পারবে না। তোর দ্বারে সে ভিক্ষে পাবো, এখনো খেয়েছি না। দে মা। আজ 3 দিন ধরে জ্বর, আমি আর দাঁড়াতে পারছি না। চলো মা, এগিয়ে দিয়ে আসি। আমি একটাই দেখি।
আমাদের জমিদার রাজেন বাবু নীলুর বউ বিরাজের সঙ্গে মোটে বেলা সকাল শুনতে ঘাটের ধারে মিষ্টি করে চুড়ে যাচ্ছেন। প্রেম হচ্ছে গো, প্রেম। হবে না। না, তুমি তার গায়ে হাত তুলতে পারবে না। স্বামী হিসেবে আমার একটা কর্তব্য আছে। স্বামীর অন্য কর্তব্য আছে করো। বিরাজ, ডাকছি যে কথাটা কানে গেল না বুঝি? কথার জবাব দিচ্ছ না যে? আগে রান্না করতে দাও। আগে এখানে এসে বলে যাও কোথায় গিয়েছিলে। খাটে। না, ঘাটে তুমি যাওনি। বলো কোথায় গিয়েছিলে। আগে খেয়ে নাও, পরে শুনো। আগে বলো কোথায় গিয়েছিলে এত রাত্রে। সে আমি কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবে না? সে আমার লজ্জা, তোমার অপমানের কথা। তো জানোই যদি আমার অপমানের কথা, সেখানে গিয়েছিলে কেন? উপায় কি ছিল বলো? ঘরে চাল বাড়ন্ত, তুমি 3 দিনের উপসী, তোমাকে দুটি রেঁধে দেবো বলে। রেঁধে দেবো বলে? অসভ্য নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার। ওই ওই ভাত আমি খাবো? কি বললি? ওই ভাত তুমি খাবে না? তোর হাতে ছোঁয়ার জল পর্যন্ত আমি খাবো না। আমার হাতে ছোঁয়া জল পর্যন্ত তুমি খাবে না? কেন? আবার জিজ্ঞাসা করা হচ্ছে কেন? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছি কেন? আমি তো নিজের জন্য যাইনি, তুমি অক্ষম, তুমি সংসার চালাতে পারো না, তাই বাধ্য হয়ে গিয়েছিলাম। আর তুমি 3 দিন ধরে নেশা ভাঙ করে কাটিয়ে এসে হঠাৎ ঘরের বয়ে দূর। নেশা আজ আমি নতুন করছি না যে জ্ঞান হারিয়েছি। জ্ঞান হারিয়েছো তুমি। আমি কারো কথা বিশ্বাস করিনি, আমার ছোট ভাইয়ের কথা বিশ্বাস করিনি, পাড়া পড়শি কারো কথা বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছিলাম তোমাকে। তুমি দিনের পর দিন আমার কাছে মিথ্যে কথা বলে এসছো। কি বললে? আমি মিথ্যে কথা বলি? হ্যাঁ, মিথ্যে কথা বলেছো। আর আর তুমি তুমি মিথ্যে কথা বলো না? সাধু পুরুষ শিষ্য বাড়ি যাবার নাম করে রোগা স্ত্রীকে একলা ফেলে রেখে 3 দিন ধরে কাঁধে খাচ্ছিলে, তার বেলা দোষ হয় না? আর আমি আমি সংসারের জন্য কোথাও হাত পাতলে অমনি তোমার স্বামীর মর্যাদায় খা লাগে। নেশা করে ছোট লোক। আমাকে তুমি মার। বেশ করেছি, বেশ করেছি। তোকে যে একেবারে মেরে ফেলিনি এই তো থাকে। যাবে নি, যা দূর জায়গা থেকে, দূর যা। অলক্ষী কোথাকার, তোর মুখ যেন আমাকে দেখতে না পায়। তুমি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। তুই বেরোলে তবে আমি বাড়িতে পা দেবো। সর্বনাশী, আমার আমার ঘর সংসার সব এখন জ্বালিয়ে দিল। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছি, আমার মুখ তুমি দেখবে না। আমি চলে গেলে তবে তুমি ঘরে চলবে। ডাক্তার, এই চাল? হ্যাঁ বাবু। তুই ঠিক বলছিস? হ্যাঁ গো বাবু। এসো, এসো।
হ্যাঁ শুনছো? দেখো না, দিদিকে ছেড়ে যাওয়া কিন্তু আমাদের উচিত হয়নি। আমি তো 1000 বার মানছি যে অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু কি করে বুঝবো যে এত বড় সর্বনাশ হয়ে যাবে? খবর পেয়েই তো দৌড়ে আসছি। আরে দূর থেকে বেড়া হয়েছে। দাদা দাদা তুই শুনেছিস কোথায় আছে তোর বউটি? আমি শুনেছি দাদা, কিন্তু গায়ের লোকেদের একটা কথা আমি বিশ্বাস করি না। আমার বউটা অভিমানে প্রাণ দিতে পারে, কিন্তু দাদা আমি এখন যাবো, জেলেদের নিয়ে আমি নদীতে জাল ফেলবো। আমি যেখান থেকে পারি বউটার দেহ ফিরিয়ে আনবো, আমি যেখান থেকে পারি ফিরিয়ে আনবো। হ্যাঁ শোন কিছু, নাকি বাড়ি ফিরে এসেছো, বেড়াটা ভেঙে ফেলেছো? আমি না, মোহিনী ভেঙেছে। বেড়ায় যদি ভাঙতে খাওয়া আমাকে বদনামে ভাগি করলে কেন? তোমাকে বদনাম কে দেবে মহাজন? দাদাকে তো জানো, যদি মুখের দিকে তাকাতে তারা দেখতে পেতে যে শোকে দুঃখে মানুষটা কি হয়ে গেছে। শোক বলছো কেন ভাই? মুখে যাই বলে থাকি, অন্তরে অন্তরে চিরদিন জানি বৌদি আমার দেবীর মতো। মা গঙ্গা সতীর দেহ ফিরিয়ে দিলেন। তুমি তো বলেছিলে বাবু। হ্যাঁ বলেছিল, তখন যে আমাকে শনির দশায় ধরেছিল। তোমাদের মতো দুটো কুচক্কির পাল্লায় পড়ে আমি দেবতার মতো দাদার মনে দুঃখ দিয়েছিল। কিন্তু আমি এখন প্রায়শ্চিত্ত করবো। আমি দাদাকে বোঝাবো যে আমি তার ভাই, আমাদের একই বাবা। ঠাকুর 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 দাদা দাদা কি বলছিস, কি বলছিস দাদা? মা তো একই করবে, মা মা একই করবে, কেউ নেই, কোনো খুলে আমার কেউ নেই। হাতে লোহা শাঁখা এসব তো ভাই এ উচিত চিহ্ন। তিনি আছেন, কিন্তু কিন্তু তার কাছে আমি মৃত। কিন্তু তিনি তো তোমার এই অবস্থার কথা জানেন না। না দিদি, তিনি জানেন আমি ঘর ছেড়েছি, কিন্তু সে জানা তো ভুল। তুমি তো কোনো পাপ করোনি ভাই। পাপ হয়েছে বেটি, তাকে কষ্ট দিয়েছি, তার দুটো কথা সইতে পারিনি, সেই তো আমার পাপ। কিন্তু ভাই অনেকদিন হয়ে গেল, হাসপাতালে আর তোমাকে রাখাই মুশকিল। আমি একটু ভালো হয়ে, মানে চোখে একটু ভালো দেখতে পেলে চলে যাব। কোথায় যাবে? প্রায়শ্চিত্ত করতে। আমার স্বামীর মুখে শুনেছি জগন্নাথ ক্ষেত্রে ব্রাহ্মণ চন্ডালে ভেদ নেই, পাপি তাপি সবাইকে সমান চোখে দেখে। তার পায়ে মনের বোঝা নামিয়ে দেব। তারপর ঠাকুর আমাকে যে পথ দেখাবেন সেই পথেই চলবো। এতক্ষণ কি করে বলছিলেন? ও কোথায় যাবে ঠিক করলো? যাবার জায়গা নেই, বলছিল
জগন্নাথ যে পথ দেখাবেন সেই পথেই যাবে। পথ দেখাবে? ওর অপটিক নার্ভই খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছিল, একটু ভালো হলেই। ভালো হবে না সিস্টার, ভালো হবে না। আমার বিদ্যে বুদ্ধি অনুযায়ী সব চেষ্টা আমি করেছি। এতদিন ধরে হসপিটালে একটা বেড আটকে রাখি, কিন্তু আমার মনে হয় যে ওর উন্নতি হওয়ার আর কোনো আশা নেই। চোখের দৃষ্টি ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। না, কাল ওকে যেতেই হবে, আর এখান থেকে গেলেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কি গো ডাক্তার বাবু, ঘরে এসে চুপচাপ দাঁড়িয়ে যে ছড়াছড়ি ছাড়ুন। একটা কথা ভাবছিলাম হরিমতি, বাপের বাড়ি যাবি? হঠাৎ? এতদিন ধরে দাদা এত চিঠি লিখলেন, শ্বশুরমশাই মতে দিলেন না। আমিও তো তোমার কাছে কত কেঁদেছি। ছাত্র ছিলাম, বাবার হুকুম মতো আমাকে চলতে হতো। কর্তব্য বুঝলেও কিছু করার আমার ক্ষমতা ছিল না। ও, আজ ডাক্তার হওয়ার পর কর্তব্যটা মনে পড়লো বুঝি? না, কৃতজ্ঞতা। তোমার দাদার দয়াতেই আজ আমি ডাক্তার হয়েছি, সে কথা আমি জীবনে ভুলব না। যাবে? এবার জিজ্ঞেস করছো যাবো কিনা? যাবো, নিশ্চয়ই যাবো। বাঁচতে ইচ্ছে নেই যতীন। তেমন জোরালো গাড়ি তো কিছুই দেখছি না। আপনার তো নারী জ্ঞান আছে, বুঝতেই পারছেন অত সহজে আপনার মরণ নেই। আর তাছাড়া আপনিও চলে গেলে ছোট বৌদিকে কে দেখবে? হ্যাঁ, সেটাই তো মহা ভাবনা। আপনি আবার কান্নাকাটি করছেন নাকি? না মা, জানি আমি শুধু যতীনকে বলছিলাম। বসে বসে দিদির কথাই ভাবেন ভাই। না না, ওসব ভাববেন না। ভাবনা করা একটা রোগ দাদা। আমি কি শুধু একাই ভাবি? বৌমা দিদির কথা ভাবেন না? তা বেশ, তোমরা যখন সবাই বলছো আর ভাবো না। না, ভাববে না। তোমরা কেউ তার কথা ভাববে না। তার কথা ভাবলে পাপ হয়। কি হয়? পাপ হয়। নাম মুখে আনলে মুখ অশুচি হয়, মনে আনলে স্নান করতে হয়। আর বলবো না দাদা, আর বলবো না। ও কথা বলতে নেই বুঝি, ওতে পাপ হয়। শুধু সম্পর্কে না, তুমি তোমার মায়ের মতো। মায়ের মতো নয়, বৌদি আমার মা। তবে কেন সে আমাদের ফেলে চলে গেল? কেন সে আসে না? কিন্তু বৌমা, তুমি যাবে না? আমি কি করবো? ঠাকুর জামাই আপনাকে হাওয়া বদলের কথা বলেছেন। ঠাকুরজি ভাই, আর যা যা দরকার সব আমি ওই বাসকে গোছ করে দিয়েছি। তুমি কেন যাবে না? এখানে থাকতে তোমার অসুবিধা হবে না? তা জানি ভাই, আমার বড়লোক ভাইরা এই অসুবিধার কথা বলে আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। আর সেদিন তুমি আমার কষ্ট হবে ভেবে যেতে চাওনি, মনে আছে? তবে আজ কেন যাবে না? আমি যেতে পারি না ভাই। কিন্তু কেন? দিদি নিশ্চয়ই ফিরে আসবেন। বড় ঠাকুর, আপনার কাছে আমি তো কোনোদিন কিছু চাইনি। আজকে শুধু আমাকে এখানে থাকার অনুমতিটুকু দিন, আমাকে কোথাও যেতে বলবেন না। যতীন, চলো আমরা এগোই। কারো সে বেঁচে আছে, সে মারা গেছে। আমার বিশ্বাসে মরতে পারেন না দিদি আমার সঙ্গে দেখা না করে। যে দিদি সংসারকে ভালোবাসতেন, স্বামীকে ভালোবাসতেন, এই ঘর যার নিজের হাতে গড়া, সে কখনোই ঘরে ফিরে না এসে মরতে পারে না ভাই। তুমি কি সেই আশা নিয়ে বসে আছো নাকি? হ্যাঁ শোনা, আমি সেই আশা নিয়ে বসে আছি। কি জানি বাপু।
দাঁড়াতে পারবে? তোমার কি শরীর খারাপ? চোখে ভালো দেখতে পাই না বাবা। এসো এসো, বসো। কমাস ধরেই তোমাকে আমি এখানে দেখছি, খেতেও দেখি না, হাত পাততেও দেখি না, দর্শন করতেও যাও না, শুধু উদাসীর মতো তাকিয়ে থাকো। কেন বলো তো মা? আমি শান্তি খুঁজছি বাবা। কিন্তু এভাবে কি তুমি শান্তি পাবে? তুমি এও স্ত্রী, সংসারে ফিরে যাও মা, স্বামীর কাছে ফিরে যাও। কাকে আমার এই মুখ দেখাবে কি করে? সে যে আমার বড় লজ্জা। বিশ্ব সংসারকে চেহারা দেখাতে তোমার লজ্জা করে না, তার কাছেই লজ্জা। তাছাড়া এইভাবে তুমি যে তোমার শরীর ক্ষয় করছো মা, এই মহাপাপ। তোমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, তুমি পথের ভিখারির মতন মরে থাকবে, এটা তিনি চান কিনা? চাইতে পারেন, তবে তার কাছেই তোমার ফিরে যাওয়া উচিত। তুমি ঘরে ফিরে যাও, তার আশ্রয়ে ফিরে যাও, তাতে তোমারও শান্তি, তোমার স্বামীরও শান্তি। হ্যাঁ মা, শান্তি। এই জায়গাটা সত্যি সুন্দর না দাদা? হ্যাঁ। কি বলো, তোমার শরীর ভালো তো? কোথায় ভালো? আমার চিকিৎসায় তো কিছুই ফল হচ্ছে না ভাই যতীন। দোষ তোমার চিকিৎসা নয়, দোষ আমার মনে। ও তীর্থই বলো আর স্বাস্থ্যকর জায়গায় বলো, কোনো জায়গায় আর মন থেকে না। আসলে কি জানো, মনে আমার শান্তি নেই। মানে কখনো ঘর ছেড়ে থাকিনি কিনা, তাই ওই ছোট্ট ঘরটাতেই মনটা আমার পড়ে গেছে। বেশ, কিসে আপনার মন ভালো হবে বলুন? তাই যদি বলো যতীন, তাহলে আমি সপ্তগ্রামেই ফিরে যেতে চাই। এখানের বড় একলা একলা মনে হয়, আর সেখানকার পথ ঘাট গাছপালা পুকুর সব চেনা, আর তার মধ্যে আমি বিরাজের স্মৃতিকে খুঁজে পাই। তো হাই দাদা, তাকে তুমি ভুলে যাও। রাগ করিস নি দিদি ভাই, যে কটা দিন বেঁচে আছি তাকে আর ভুলতে বলিস নি। তার স্মৃতিটুকুই যে আমার সম্বল, তাই নিয়ে আমাকে বাঁচতে দেবে। তাই হবে দাদা, কালই আমরা রওনা হবো। আচ্ছা। বিরাজ, আমরা তো আলাদা নই, তুমি আমারই অংশ। এই যে জন্ম জন্মান্তরের সম্পর্ক বিরাজ। আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? নামবেন নাকি? কেন
না এখনো তো দূর আছে। তবে আর কি দরকার? দরকার তো আমাদের গরুরা জিরোবে, আমরা খাবো, তারপর সকালবেলায় বাবারে দর্শন করে রওনা দেব। এমনি তো কথা ছিল। বাবু কি বলেন? বাবু ঘুমোচ্ছে, তোমরা সব জিরিয়ে না, আমরা গাড়িতেই যাই। ঠিক আছে মা জননী। একটু সরো না গো। কৃষ্ণ বিহনে বৃন্দাবনে কাঁদে গোকুলিয়া বালিয়া বাসে। যমুনার জল হলো যে উতাল, শ্যামের বিরহে কাঁপে বনতল। যমুনার জল হলো যে উতাল, শ্যামের বিরহে কাঁপে বনতল। গৃহবাসীরাই ব্যথা লয়ে তাই হলো কি রে বনবাই, আদে কলিয়া বাসে। ব্রজের খেলায় সাঙ্গ হলো, মথুরায় গেল শ্যাম, মথুরায় গেল শ্যাম। লীলা কিশোরী গোপিনী যত কাঁদে, কাঁদে জ্যোতি সেই নাম, মথুরায় গেল শ্যাম। লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজ ধুলি সাথে শুধু এই কয়, তাহারে ডাকিলে নয়নে আসি, সে যে দেখবে হাসি। আমি কি অজান্তে কাউকে আঘাত দিলাম? কি কথা কইলে? তুমি কি কথা বলছো? তুমি কি কথা বলছো? এটা জানি আমি বিরাজ। তুমি, আমি কি দেখতে পাচ্ছি না? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। দেখো বিরাজ, আমি তুমি এসেছো? বিরাজ বলো। তুমি আমাকে ক্ষমা করেছো? আগে তুমি বলো বিরাজ, তুমি আমায় ক্ষমা করেছো, বলো বলো। তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে বুঝতে পারি। বিরাজ চল ঘরে যাই।
শঙ্খে শঙ্খে মঙ্গল গাও আগো নিরাবাহনে শঙ্খে শঙ্খে মঙ্গল গাও বাসি যাবো নয়নী দ্বারে বিপদ তারিণী উমা অসুর নাসিবারে ঘরে ঘরে ওঠে কলতান নতুন প্রভাত নিশি অবসান ঘরে ঘরে ওঠে কলতান নতুন প্রভাত নিশি অবসান হৃদয় পথে সাজার গো সতীতে রাঙা চরণে আগো মনিরা বাবনে শঙ্খে শঙ্খে মঙ্গল গাও উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।